মোথাবাড়ির অশান্তি নিয়ে মুখ্য সচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির ফোন না ধরায় ভর্ৎসিত মুখ্য সচিব। আরও একবার আপনাদেরকে জানাবো যে খবরের দিকে আজ আমরা নজর রেখেছি। মোথাবাড়ি অশান্তি নিয়ে মুখ্য সচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির ফোন না ধরায় ভর্ৎসিত মুখ্য সচিব। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ কি ছিল মোথাবাড়ির এই অশান্তি নিয়ে? দেখো, সার্বিকভাবে সর্বোচ্চ আদালত একটি রিপোর্ট জমা পড়ে এবং তারপরে মুখ্য সচিব ডিজি এবং মালদার ডিএম এসপিদের তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং সেখানেই একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের মুখ্য সচিবকে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেন ফোন ধরেনি এবং সেক্ষেত্রে কি সমস্যা ছিল তার ফোন ধরার ক্ষেত্রে। এবং তার পাশাপাশি তারপরে যখন জানানোর চেষ্টা করেন রাজ্যের মুখ্য সচিব যে তিনি দিল্লি এসেছিলেন এবং সেখান থেকে ফিরে তারপরে তিনি ফেরেন এবং কোথাও একটা ভুলভ্রান্তি হচ্ছে, সেই সময় কিন্তু একের পর এক কড়া মন্তব্য এবং তীব্র ভর্ৎসনা চলে আসে বিচারপতিদের তরফ থেকে। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে আপনি যদি নম্বর দিতেন তাহলে প্রধান বিচারপতি আপনাকে ফোনে যোগাযোগ করতে পারতেন এবং সেক্ষেত্রে এই যে সমস্যা আছে সেটা অ্যাভয়েড করা যেত। এবং যদিও মুখ্য সচিব তিনি উল্লেখ করেছিলেন যে তার নাম্বার অত্যন্ত সিকিউর এবং তারপরেই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে আপনাকে মানে আপনার মতো আপনি আপনার যে পরিধি রয়েছে সেটাকে একটু নিচে নামিয়ে আনুন, আপনি একটু নিচে নেমে আসুন যাতে প্রধান বিচারপতির মতো তথাকথিত সাধারণ মানুষরা বা ছোট মানুষরা আপনার সাথে যোগাযোগ করতে পারে, আপনাকে অ্যাপ্রোচ করতে পারে। এরপরে একের পর এক রাজ্যের প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং বিচারপতিরা তারা প্রশ্ন করেন যে ক্রেডিবিলিটির জায়গায় বাংলার ব্যুরোক্রেসিকে নিয়ে যাওয়া হয়েছে। একের পর এক তির্যক মন্তব্য এবং তীক্ষ্ণ ভর্ৎসনার মুখে পড়তে হয় আজকে মুখ্য সচিবকে। এবং তারপরে যদিও মুখ্য সচিব যখন তিনি ক্ষমা চান তাকে সর্বোচ্চ আদালত স্পষ্টতই জানিয়ে দেয় যে সর্বোচ্চ আদালতের কাছে নয়, প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তার কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে মুখ্য সচিবকে। একেবারে মৈত্রী, একেবারে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মুখ্য সচিবকে। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মোথাবাড়ি ঘেরাও তদন্তে এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে খুব স্পষ্ট করে বেশ কিছু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে যে সমস্ত এফআইআর রুজু করা হয়েছে সেই সমস্ত এফআইআর এর সেই তদন্ত হস্তান্তর করতে হবে রাজ্য এবং স্থানীয় পুলিশকে। এনআইএর হাতে তদন্ত হস্তান্তর করতে হবে। কেস ডায়েরি এবং সংশ্লিষ্ট সমস্ত নথি তদন্ত সংক্রান্ত সেটা হস্তান্তর করতে হবে এনআইএ কে। অবিলম্বে যে মূল দুই অভিযুক্ত রয়েছে তাদেরকেও হস্তান্তর করে দিতে হবে এনআইএর হাতে এবং যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত জেল হেফাজতে রাখতে হবে মূল দুই অভিযুক্তকে। সন্দেহভাজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও হস্তান্তর করতে হবে এনআইএর হাতে। কলকাতায় এনআইএ স্পেশাল কোর্ট তাদের কাছে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ থেকে তাদের তদন্তের অগ্রগতি কতটা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদিও সর্বোচ্চ আদালতেও কিন্তু সময়ে সময়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন এনআইএ কে যে তাদের প্রক্রিয়া, এই যে তদন্ত প্রক্রিয়া চলছে তাদেরকে অনেক বিস্তারিতভাবে তদন্ত করার জন্য। তার কারণ প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তারা এখনো মনে করছেন যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা ক্যালকুলেটেড এবং মোটিভেটেড মুভ। তারা চান যে সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক এবং সর্বোচ্চ আদালত কার্যত স্পষ্ট করে দিয়েছে আজকে তারা কোনোভাবেই এই বিষয়টিকে হালকাভাবে নেবে না এবং পুরো নজরদারি তাদের থাকবে। এই ঘটনার একেবারে ডিটেলে তারা পৌঁছাতে চান। বেশ, ধন্যবাদ মৈত্রী। আর মোথাবাড়ি তুলকালামে ধরপাকড়। মোথাবাড়ির পটলডাঙ্গা গ্রামে ধরপাকড়। পুলিশের অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা মহিলাদের। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। পুলিশি অভিযানে কার্যত পুরুষশূন্য গ্রাম। পুরুষশূন্য মোথাবাড়ির একাধিক গ্রাম।
আমরা এখানকার না, আমার স্বামী স্যার, আমি অন্য গাঁয়ের স্যার, বিয়ে বাড়ি এসেছি, আমরা ভোট বাড়িতে। কোথায় ধরলো হ্যাঁ? কোথায় ধরলো এখানে আর বিচারকদের ঘেরাওয়ে বরখাস্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে বরখাস্ত করল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু মোফাক্কেরুলের বিরুদ্ধে। বার অ্যাসোসিয়েশন জেনারেল বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি প্রসিডিং শেষে বহিষ্কারের সিদ্ধান্ত। কালিয়াচক, মালদা এবং মোথাবাড়ি, তাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, এই সব বিভিন্ন লোকজন জোগাড় করে উস্কানি দেওয়া, আমরা মনে করছি এটা জুডিশিয়ারির উপরে একটা আক্রমণ। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মানেই আমাদের প্রত্যেকেরই নিজেদের জুডিশিয়ারির উপরে শ্রদ্ধা থাকা উচিত। উনি সেই শ্রদ্ধার জায়গায় জুডিশিয়ারির উপরে আক্রমণ করেছেন, এটা উকিলের কাজ না। সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশনে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছি। বাদ যাওয়াদের নাম কি ভোটার তালিকায় উঠবে? ধোঁয়াশা রয়েই গেল। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি আগামী সোমবার। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়। তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা। আর এই যে লম্বা লাইনের ছবি আপনারা দেখছেন, এই লাইন ট্রাইব্যুনালের লাইন। কোথাও রাত 3টে থেকে তো কোথাও আবার কোলে বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা। শিউরিতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা প্রবলেমের মধ্যে আছি। আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা অফিস। সোমবার সকাল থেকে এই অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন, ফর্ম ফিল আপ করে জমা। এর জন্যই লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। আমাদের কোনো নামই আসছে না, ওই যতবার আসছে হেরানমানি করাচ্ছে আমাদের। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল
এখানকার মহকুমা অফিসের সামনেও সকাল থেকে লম্বা লাইন এবার ট্রাইব্যুনালে আবেদনের। এসআইআরের হ্যারাসমেন্ট, প্রধানমন্ত্রী তো আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, পঞ্চায়েত হলো, সবই হলো, আর আমাদের এখন ক্যান্সেল। এখন আমরা ভোটার তালিকা থেকে বা সংখ্যালঘু দিকে করা হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে আমাদের হায়রানি পেরেশানি, ছোট ছোট বাচ্চা নিয়ে এই 3 মার ফেরত এলো, আমরা প্রবলেমের মধ্যে আছি। এই যে রোদের মধ্যে আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোট 3টা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও এক ছবি। সোমবার সকাল থেকে ক্যানিং এসডি অফিসের সামনে লম্বা লাইন। আমাদের ডিলেট হয়েছে, তাই তা জানি না, ডিলেট এসছে কাগজে এইটুকু জানি, আমাদের বিএলও বলতে পারে না। আবার ডকুমেন্ট জমা দিতে আমাদের এখানকার অনেক কিছু ডকুমেন্টস আছে, জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, 2002 সালের লিস্টে আমার মায়ের নাম আছে। অবশ্যই আতঙ্কে আছি আমরা চাই আমাদের পুনরায় আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দেয়। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। এখানকার মহকুমা অফিসে চলছে ফর্ম ফিল আপ। আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আবার সব ডিলেট হয়ে গেছে। সকাল 5টা থেকে এসে মানে লাইনে দাঁড়িয়ে আছে, এখন এরপর আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। কোচবিহারে জেলা শাসকের দপ্তরের পাশে মাইনরিটি অফিস, এখানেই বসেছে ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য সকাল থেকে লাইন। বাবা মার সবারই আছে 2002 লিস্টের নাম, কিন্তু আমার নাই, আমার ভাইয়ের আছে। আমরা 2012 থেকে ভোট দিই, হয়রানি করতেছো। বিধাননগর এসডিও অফিসের সামনেও লম্বা লাইন। ট্রাইব্যুনালে আবেদন করতে ভিড়ে ভিড়। 11টার দিকে থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। 2002 ভোট আছে আমাদের। হ্যাঁ, তারপরে ডিলিট। 1 তারিখে হঠাৎ দেখছি আমাদের নাম ডিলিট হয়ে গেছে। ওই সব ফর্ম ভর্তি করে দিয়েছে আমাদেরকে, এখানে আসতে পাঠিয়েছে। বীরভূমের সিউড়ি, অভিযোগ এখানে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তনুজা বিবি। দুবরাজপুরের বাসিন্দা, তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসা লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর হয়েছে, তখন আমি অতটা বুঝতে পারি নাই। তারপর আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। নিউজ 18 বাংলা। সিএসের ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ, জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব খারিজ। ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। সিএসের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব তৃণমূলের। প্রস্তাবে সই মোট 63 জন রাজ্যসভা সদস্যের। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, বিজেপির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। গত 12ই মার্চ রাজ্যসভায় সিএসের ইমপিচমেন্ট নোটিশ, আর সেই ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব খারিজ, ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। সিএসের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে তৃণমূল, আর সেই প্রস্তাবে সই মোট 63 জন রাজ্যসভা সদস্যের। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, বিজেপির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। গত 12ই মার্চ রাজ্যসভায় সিএসের ইমপিচমেন্ট নোটিশ আর ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ রাজ্যসভা চেয়ারম্যানের। কলকাতাকে নিশানা করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার, আর এই নিয়ে নদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো। নেতাদের গরম গরম ভাষণ, ভোটের বাংলা এমনিতেই ফুটছে, তার উপরে আসরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। গত শনিবার খোয়াজা আসিফের হুঙ্কার, তার নিশানায় কলকাতা। वो अपने बंदों से
या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको कहीं वहाँ पे अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है और ये सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही हैं। जिस तरह उनकी ये अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह कलकत्ते तक कुछ आ गया। এ নিয়ে সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। গত বুধবার মালদায় তুলকালাম হয়, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এ নিয়ে রবিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন এ রাজ্যে নির্মম সরকারের মহা জঙ্গল রাজ চলছে বলেই মালদার মতো ঘটনা ঘটেছে। সোমবার নাকাশিপাড়ার সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন মোদী। অনুপ্রবেশের জন্য নিশানা করেন তৃণমূলকে। এদিন নাকাশিপাড়ার সভা থেকে এ নিয়েও সুর চড়ান মমতা। বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব। সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে খেলার নাম বাপাজি। নিউজ 18 বাংলা। বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, আর সেখানে নরেন্দ্র মোদীর ভাষণে বাংলার কথা। তার দাবি, বাংলায় অশান্তিকে পলিটিক্যাল কালচার বানিয়ে ফেলা হয়েছে। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। রাজ্যে ভোট ঘোষণার পর রবিবার প্রথমবার বাংলায় আসেন নরেন্দ্র মোদী। সভা করেন কোচবিহারে, সেখান থেকে বারবার নিশানা করেন তৃণমূল সরকারকে। সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের ভাষণেও মোদীর মুখে বাংলা। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है, लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। आज भी भाजपा का कार्यकर्ता देश सेवा के भाव के साथ निरंतर काम कर रहा है। हमसे पहले देश ने परिवारवादी, वंशवादी राजनीति का बोलबाला देखा था, और आज भी अलग अलग कोने में वो खेल चल ही रहा है। हमारे गवर्नेंस मॉडल में, पॉलिसी में स्थिरता थी, सरकार में स्थिरता थी। आज भाजपा की पहचान के साथ ये बात जुड़ गई है कि जो वो कहती हैं वो जरूर करती है। বাংলায় ভোটের হাওয়া গরম।
তৃণমূল থেকে বিজেপি কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তার মধ্যেই রবিবার কোচবিহারে সভা করেন নরেন্দ্র মোদী। মালদায় অশান্তির ঘটনা নিয়ে সুর চড়ান। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। यहाँ निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। ये खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है, इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीएए को रद्द करने की धमकी दे रही है। यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है ये उनकी नागरिकता छीनेंगे और वो नागरिकता ये किसको देंगे? अवैध घुसपैठियों को। इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। 5ই এপ্রিল কোচবিহারে সভা করেছেন। এবার পরপর 2 দিন পশ্চিমবঙ্গে মোদীর কর্মসূচি। 11ই এপ্রিল কাটোয়া, জঙ্গিপুর এবং বালুরঘাটে সভা। 12ই এপ্রিল শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর রোড শো। এছাড়াও 9ই এপ্রিল সিউড়ি সহ একাধিক জায়গায় সভা করতে পারেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। নিউজ